আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের জুলজির চ্যাপ্টার 3 পরিপাক ও শোষণ। এখন কথা হলো যে আমরা এই ক্লাসটা রেকর্ডেড কেন দিচ্ছি, কারণ এই ক্লাসটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ তোমার সিকিউ এবং এমসিকিউ এর জন্য, এবং তোমার পরবর্তী যে অ্যাডমিশন জার্নি আছে সেখানেও এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি এই ক্লাসটা রেকর্ডেড দিচ্ছি যাতে হলো আমার লিখতে যে সময়টা নষ্ট হয় সেটা যাতে তোমাদের কিছুটা সেভ হয়, এবং আরেকটা বিষয় হলো তোমাদেরও লাইভ ক্লাস দেখার প্রতি একটা অনাগ্রহ কাজ করে। সেজন্য ভাবলাম যে একবারে সুন্দর মতো গুছিয়ে সময় সেভ করে ক্লাসটা দেই। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাসটি। তো ইতিমধ্যে অবশ্যই তোমরা জেনেছো যে আমরা হলো পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আমার টার্গেট থাকবে আমি যত কম সময়ের মধ্যে এই অধ্যায়টা শেষ করতে পারি এবং যত সুন্দর করে সম্ভব। কারণ আমি ধরে নিব যে তুমি একেবারেই কিছু পারো না, শূন্য থেকেও যদি কেউ ক্লাসটা দেখে তাও যেন সে মিনিমাম 100% এইচএসসি পরীক্ষায় অ্যানসার করার মতো যাতে তার মধ্যে সাহস কাজ করে এমন একটা ক্লাস নেওয়ার আমি চেষ্টা করব। তো চলো আমরা একটু শুরুতেই জেনে নেই যে আসলে এই অধ্যায়তে তোমার কি কি জিনিস পড়তে হবে আর কি কি জিনিস পড়তে হবে না, বা কোন কোন জিনিসটা তোমার সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ আর কোন জিনিসটা হলো তোমার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা অধ্যায়ে কোথা থেকে প্রশ্ন আসে সেটা পড়ি, তাহলে যেমন তোমার সময় সেভ হয় তেমন কিন্তু তোমার পড়াটা আরো বেশি ইফেক্টিভ হয় এবং অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। তো আমি যদি শুরুতেই তোমাদেরকে বলি যে অধ্যায়ে আসলে কোন টপিকটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে দেখো আমাদের পৌষ্টিক তন্ত্র নামে একটা টপিক আছে। যদিও এই টপিকটা অনেক বড়, আমি জাস্ট শর্ট করে তোমাদের কাছে লিখছি। তাহলে পৌষ্টিক তন্ত্রের মধ্যে আমরা জানি যে দুইটা পার্ট আছে, একটা হলো তোমার পরিপাক নালী আর একটা হলো পরিপাক তন্ত্র। এখন দেখো এই পরিপাক নালী যে এই টপিকটা আছে সেখানে একদম আমরা মুখ থেকে পায়ে পর্যন্ত পড়বো। এই জায়গাটা থেকে তোমার খুবই সামান্য পরিমাণে হলো তোমার সিকিউতে দাও খ নাম্বারে কোশ্চেন আসে, তবে এমসিকিউতে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো আমরা যখন এই পরিপাক নালী টপিকটা পড়বো তখন আমাদের ফোকাস থাকবে যে আমরা যত ধরনের এমসিকিউ আছে সবগুলো যাতে আমরা কভার করতে পারি, সেটা এইচএসসি পরীক্ষা প্লাস পরবর্তী তোমাদের যে ভার্সিটি বা হলো মেডিকেল তোমরা পরীক্ষা দেবে সেইখানের স্ট্যান্ডার্ড সবগুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা যে টপিকটা দেখব সেটা হলো পরিপাক তন্ত্র। এখন এই পরিপাক তন্ত্রই হলো তোমার পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট ফর সিকিউ। কারণ আমি তোমার প্রায় 17 সাল পর্যন্ত কোশ্চেন দেখলাম একটু আগেই। তো আমার কাছে যেটা মনে হয়েছে এখান থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হলো এই ক্ষুদ্রান্ত টপিকটা থেকে। তোমরা একটা চিত্র দেখে থাকবে যে এইখানে তোমার হলো লিভার দেওয়া আছে, এইখানে হলো তোমার পাকস্থলীটা ছিল, আর এখান থেকে ওই যে পাতার মতো অগ্নাশয়। হ্যাঁ, তো এরকম একটা চিত্র তোমাদের দেওয়ার চেষ্টা করে, সেখান থেকে আরেকটা এই যে রেখা ছোট করে জাস্ট এইভাবে ঘুরে যায়। তো ওরা এখান থেকে ধরো পি, এখান থেকে কিউ, এখান থেকে এরকম আর, এই যে এই টাইপের যে কোশ্চেনটা তোমরা টেস্ট পেপার খুললেই দেখতে পারো। তো দেখবা যে সব থেকে বেশি সিকিউতে আসা কোশ্চেন হলো এইটা। আর এখানে জাস্ট তিনটা টপিক, ক্ষুদ্রান্ত, অগ্নাশয় আর হলো তোমার যকৃৎ বা লিভার, আর পাকস্থলীটা একটু কম দেয়। তবে সবথেকে বেশি যে কোশ্চেনটা দেয় সেটা হলো এই যে ক্ষুদ্রান্ত থেকে। কারণ কি, আমাদের শরীরের পরিপাকের বেশিরভাগ অংশই মানে আমাদের পরিপাকের যে পুরোটা যদি আমি 100% ধরি তার বেশিরভাগই হয় হলো তোমার ক্ষুদ্রান্তে। হ্যাঁ, আমরা দেখবো ক্লাস শুরু হইলে। এই জন্য এই টপিকটা থেকে অনেক বেশি হলো তোমার কোশ্চেন আসে, এবং সব ধরনের খাবারই কিন্তু তোমার একেবারে পরিপাক হয় কিন্তু এই ক্ষুদ্রান্তে। এই জন্য এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা আমরা একদম ক্লিয়ারলি দেখবো চিত্র এঁকে এঁকে, সৃজনশীলের টপিক দেখে দেখে, সাথে এমসিকিউ কিন্তু আসবে। তাহলে ক্ষুদ্রান্ত হলো তুমি ধরেই রাখো যে এই বছর তোমাদের যে বোর্ডগুলো আছে তার মধ্যে 3-4টা বোর্ডে আবারও এই ক্ষুদ্রান্ত টপিক থেকে কোশ্চেন আসবে, শিওর থাকো। আর সাথে সাথেই অগ্নাশয় অনেক সময় প্রত্যেকটা চিত্রেই দেখা যায় অগ্নাশয় আছে। তাহলে কখনো হলো ক্ষুদ্রান্ত প্লাস অগ্নাশয়, কখনো তোমার যকৃৎ প্লাস অগ্নাশয়, কখনো আবার পাকস্থলী অগ্নাশয় বা ক্ষুদ্রান্ত, এরকম টাইপেরই তোমার কোশ্চেন থাকে নরমালি। তো আশা করি ক্লাস শেষে তোমরা এগুলো অ্যানসার করতে পারবে। তো সেকেন্ড টপিক দেখো আমি 7 স্টার 5 স্টার দিয়ে রাখছি এই বছরের জন্য। দেন হলো তোমার যকৃতের কোন পার্টটা থেকে সিকিউ কোশ্চেন আসে আমি যদি তোমাদের বলি, সেটা হলো যে বিপাকটা আছে আর কি। হ্যাঁ, শর্করা বিপাক, এরপরে তোমার কার্বোহাইড্রেট বিপাক, তারপর হলো তোমার আর কি স্নেহ বিপাক, তার মধ্যে হলো তোমার
প্রোটিন বিভাগ। এর মধ্যে হলো তোমার প্রোটিন এবং শর্করা, এই দুইটা টপিক অনেক অনেক বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো সঞ্চয় ভূমিকা। সঞ্চয় ভূমিকা থেকে হলো তোমার নরমালি সিকিউ থেকে এমসিকিউটা একটু বেশি আসে, তবে এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু বিভাগ যে টপিকটা আছে, এই বিভাগ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো আশা করি তোমাদেরকে বোঝাইতে পারলাম। আমার পাকস্থলী আসে, তবে পাকস্থলী খুব সোজা, তোমরা পারবে আমি আশা করি। পাকস্থলী টপিকটা যে খুব বেশি তোমাদেরকে মানে প্যারা দিবে এমন না, কিন্তু বাকিগুলো একটু গোছানো লাগবে। আমরা সুন্দর ওয়েতে অ্যান্সার করার চেষ্টা করবো, অল্প দেব কিন্তু সাজানো থাকবে, যার ফলে আমরা মার্কস বেশি পাবো। এরপর যদি আমি বলি তোমাদের একবারে বইয়ের শুরুতেই মুখগহ্বরে যে খাদ্য পরিপাক আছে, আমরা দেখবো পরিপাকের সময় যে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো যান্ত্রিক পরিপাক আর একটা হলো রাসায়নিক পরিপাক। এর মধ্যে এই মুখমণ্ডলে যে খাদ্য পরিপাক আছে, ওইখানে মুখের অনেকগুলো গ্ল্যান্ডের কথা আলাদাভাবে বলা হয়েছে। এর মধ্যে জিহ্বা যেটা আছে সেটা একটা গঠন বলা হয়েছে, স্বাদ বলা হয়েছে। এই টপিকটা থেকে তোমাদের হলো এমসিকিউ কোশ্চেন আসে প্রচুর পরিমাণে। আমি আশা করি তোমরা মানে কোথায় আমি ফোকাস করছি সেটা তোমরা বুঝতে পারছো। আর দন্ত সংকেত তো জানো, তুমি যদি এই বছর মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা খুলো, এই দন্ত সংকেত থেকে 3টা কোশ্চেন আসছে শুধু একটা টপিক থেকে, শুধুমাত্র 2 পেজ, তাও তোমার আজমল স্যারের বই থেকে। তাহলে বুঝে দেখো আর কি কত কত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একেবারে দন্ত সংকেত রিলেটেড তোমাদের বইয়ে যা যা আছে, আলিম স্যারের বইতে যা যা আছে, প্লাস বিভিন্ন জায়গায় যত কোশ্চেন আসছে সবগুলো আমরা দেখার চেষ্টা করবো। দন্ত সংকেত আমরাও খুব ভালো করে পড়ার চেষ্টা করবো। এরপরে কোনটা? এরপরে হলো দেখবা যে খাদ্য পরিপাকে হরমোনের ভূমিকা নামক একটা মানে টপিক আছে, যেখানে সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, তারপর হলো ভ্যানক্লিওজাইমিন, তারপরে আরো আছে ভিআইপি, জিআইপি, বিভিন্ন ধরনের হরমোনের কাজ আছে। এটা পাকস্থলীতে কি করবে, ক্ষুদ্রান্তে কি করবে, বৃহদান্তে তার কাজ কি। হ্যাঁ, এরকম যে কাজগুলো আছে সেটা আমরা একটা শখ আকারে মনে রাখার চেষ্টা করবো। আমরা বইয়ের মতো না পড়ে শর্ট করে নিয়ে আসবো। আমি তোমাদের ভিডিও এই জন্যই রেকর্ড করছি, যাতে আমার ওই লেখার টাইমটা সেভ হয়ে যায়, আমি আগে লিখে রাখতে পারি এবং তোমাদের সামনে সেটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তো এই টপিকটা যদি যাই, এরপরে বৃহদান্ত টপিকটা থেকে নরমালি অনেক বেশি এমসিকিউ আসে। তো বৃহদান্ত টপিকটা থেকে আমরা এমসিকিউ গুলো যদিও আগেই পড়ে ফেলবো যখন পৌষ্টিক নালীটা পড়বো, তারপর আলাদাভাবে একটু দেখাবো যে এখানে আরো কি কি কোশ্চেন আসতে পারে। আর সর্বশেষ যে কোশ্চেনটা বিএমআই, এই কোশ্চেনটা 9-10 এর স্টুডেন্টদের তোমার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তবে তোমাদের একটু কম আসে। কিছু কিছু কোশ্চেন আমি দেখছি আসে, কিন্তু তুমি যদি এমসিকিউর কথা একটু লক্ষ্য করো তাহলে এমসিকিউ তে কিন্তু প্রায় বছর দেয়। আর যদি অ্যাডমিশনের কথা চিন্তা করো তাহলে তুমি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে প্রায় 1 বছর পর পর, এই বছর জাহাঙ্গীরনগরে প্রত্যেক সেটে ডি ইউনিটে মানে এমন কোনো সেট নেই যেখানে বিএমআই এর ম্যাথ দেয়নি। তো আমি এই বছরে আসে কিছু ম্যাথ তোমাদের বিএমআই কনসেপ্টটা ক্লিয়ার করার পরে এই বছর যে ম্যাথগুলো আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একেবারে রিসেন্ট 24-এর ব্যাচদের, তো সেইগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। তো আমরা যদি ওভারঅল এইখানে যে টপিকগুলো লিখছি, হয়তো তোমাদের সংখ্যাটা আমি অনেক কমে আনছি কিন্তু এর মধ্যে অনেক কিছু আমরা পড়বো, তাহলে আমাদের একেবারেই 100% প্রস্তুতি মানে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি যে তোমরা যারা যারা ভিডিওটা শুরু করছো একেবারে শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে তোমাদের এই অধ্যায়ে একটু জটিল লাগবে না এবং এই অধ্যায়ের কনসেপ্ট তোমাদের মোটামুটি আমি ক্লিয়ার করতে পারবো বলে আশা করি। আর তোমরা একটা জিনিস যে আমরা কষ্ট করে ক্লাস নিচ্ছি ফ্রিতে, তো তোমাদের কাছ থেকে আমরা কি চাই? তোমাদের কাছ থেকে আমরা এটাই চাই যে তোমরা লাইক দিবে, একটু শেয়ার করে দিবে, একটু কমেন্ট করবে, ভালো মতামত প্লাস খারাপ মতামত যে আমাদের এটা আরো ডেভেলপমেন্ট করলে ভালো হবে, সব ধরনের মতামত তোমরা দিতে পারো। আমরা তোমাদের মতামতকে অবশ্যই গুরুত্ব দিব। তো চলো আমরা এর পরের টপিকটা দেখবো। আমরা এই অধ্যায়টা শুরু করার আগেই এই অধ্যায়টার নাম সম্পর্কে একটু বিশ্লেষণ করতে যাই, তাহলে আমাদের পুরো অধ্যায়টা পড়াই সহজ হবে। তো চলো আমরা একেবারে এই শুরুর দিকেই পড়াশোনা শুরু করি, সেটা হলো পরিপাক জিনিসটা কি। তো আমি যদি তোমাকে পরিপাক জিনিসটা কি এটা জিজ্ঞেস করি তাহলে খুব সহজ হবে। তোমরা এটা ক নাম্বারের জন্য আসে, তোমরা অবশ্যই বইয়ের মতো লিখবা, তবে নিজের ভাষায় লেখারও সুযোগ থাকবে। তবে সেই ক্ষেত্রে কি কি জিনিস তোমাকে গুরুত্ব দিতে হবে বা কোন কোন লাইন বা ওয়ার্ডটা তোমাকে মিস করা যাবে না সেটার জন্য এটা 1 মার্কের একটা কোশ্চেন। তো আমি যদি পরিপাক তোমাদেরকে খুব সহজভাবে বলি, সেটা হলো মনে রাখবা যে এটা একটা হলো জটিল প্রক্রিয়া। কেন বললাম জটিল প্রক্রিয়া? কারণ দেখো আমরা হলো মাছ খাচ্ছি, কখনো গরুর মাংস খাই, কখনো মুরগির মাংস খাই, আবার কখনো শাকসবজি খাচ্ছি, আবার যদি তুমি বাইরের দেশের কথা চিন্তা করো তারা তো আরো অনেক বিদঘুটে জিনিসগুলো খায়। তো এই যে জিনিস দেখো এক একটা কিন্তু এক এক রকম, আবার আমরা একসাথে অনেক টাইপের খাবার খাচ্ছি, তাহলে এটা কখনোই সরল কোনো প্রক্রিয়া হতে পারেই না। তাহলে একটা জটিল প্রক্রিয়া যেখানে কি ঘটনা ঘটবে বলতো,
যেখানে হলো হরমোন প্রভাবিত করবে এবং এনজাইমটা হলো হেল্প করবে। আমি যদি এটা তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাইতে চাই যে জিনিসটা আসলে কি, দুইটাতে একই হইতে পারে কিন্তু এমন কিন্তু না। দেখো, হরমোনটা হলো প্রভাবিত করবে আর কাজটা করবে বা সহায়তা বা কাজ ধরে ফেলতে পারো তুমি, তো সেটা করবে কিন্তু এনজাইম। তো আমি উদাহরণ যদি একটা দেই তোমাকে, ধরো একটা অফিসে বা আমাদের স্কুলের কথা, কলেজের কথা, ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করো, তাহলে আমাদের যে গেটে যে মামারা থাকে সেই মামারা কি আমাদের অফিসিয়াল কোনো কাজ কি করে তুমি একটু বলো তো? বা অফিসে যারা থাকে তাহলে কি তারা হলো গেটটা খুলে দেয়। তো গেটটা খুলে দিলে কি ঘটনা ঘটে, এখানে আমাদের যারা অফিসাররা থাকে অথবা কোম্পানির যেই সদস্যরা থাকে তারা প্রবেশ করে, কাজটা কিন্তু তারা করে। কিন্তু আমাদের মামারা যদি গেটটা বন্ধ করে রাখতো তাহলে কি তারা ঢুকতে পারতো বলো ভিতরে? আর যদি ঢুকতে না পারতো তাহলে কি কাজটা হইতো? হইতো না অবশ্যই। তার মানে এখানে যে গেটে যে মামারা থাকে তারা হলো হরমোন রূপে কাজ করছে, আর ওই যে যারা স্টাফ বা অফিসার আছে তারা কি বলতো, তারা হলো এখানে এনজাইম রূপে কাজ করছে। কারণ কি তারা ঢুকলেই কাজটা হবে আর তারা না আসলে কাজ হবে না। আর গেটের যে মামারা আছে তারা যদি গেট খুলে তাইলেই তারা কাজ করতে পারবে, আর যদি গেট না খুলে তাহলে তারা কাজ করতে পারবে না। তাহলে আমি তোমাদেরকে আশা করি বোঝাইতে পারলাম যে এটা একটা জটিল প্রক্রিয়া। তার মানে এই কথাটা তোমার থাকতে হবে প্রথমে যে এটা একটা জটিল প্রক্রিয়া। এখন তুমি যেভাবেই রাখো, তারপরে তোমার কি থাকতে হবে, এই দুইটা ওয়ার্ড তোমার মাস্ট বি থাকতে হবে। একটা হলো তোমার হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহায়তায় বা এনজাইমের মাধ্যমে, যেটাই তুমি বলো না কেন, এই দুইটা জিনিস। তো এই যে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় হরমোন প্রভাবিত করলো, এনজাইম সহায়তা করলো, পরের ঘটনা কি ঘটবে? তাহলে ওই যে আমরা যে জটিল বললাম, তাহলে হলো জটিল যে খাদ্যগুলো আছে সেগুলো আমরা খাবো। তাহলে জটিল খাদ্যবস্তু যখন খাচ্ছি, আমাদের টার্গেটই হলো এই জটিল খাদ্য বস্তুটাকে তোমার হলো সরলে রূপ দেওয়া। তার মানে সরল তোমার যে ফর্মটা আছে সেটা হইতে পারে সরল ও তরল এবং তোমার দেহকোষের উপযোগী। এখন আমাদের দেখো পুরো বডিতেই কিন্তু সব জায়গায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা গঠিত। কোষ ছাড়া কিন্তু বডি কল্পনাই করতে পারবো না। তাহলে আলটিমেটলি আমার পুরো বডির কোষগুলোকে চালাইতে হবে কিন্তু এই খাবারের মাধ্যমে, পুষ্টি গ্রহণ বা খাদ্য গ্রহণ যেটাই বলি না কেন আমি, তার মাধ্যমেই পুরো বডিকে আমি চালাবো। তাহলে কোষের উপযোগী হইতে হবে। তার মানে কি, ওই যে জটিল প্রক্রিয়ায় জটিল খাদ্য বস্তুগুলো খাচ্ছি সেটা হলো তোমার হরমোনের প্রভাবে এনজাইমের সহায়তায় ওই জটিল খাদ্যগুলো ভেঙে কিসে পরিণত হবে বলতো, সরল ও তরল এবং দেহকোষের উপযোগী হইতে হবে। তো উপযোগী হওয়ার পরে কি ঘটনা ঘটবে, উপযোগী হইতে হলে অবশ্যই তোমার ক্ষুদ্র হইতে হবে। তো এই যে জিনিসগুলো আমি বললাম, দেখো কি জিনিস, জটিল প্রক্রিয়াটা বলা লাগবে, হরমোনের প্রভাবে বলা লাগবে, এনজাইমের সহায়তায় থাকতে হবে, জটিল খাদ্য বস্তুকে ভাঙতে হবে, সরল তরল ও দেহকোষের উপযোগী থাকতে হবে, আর ক্ষুদ্র অণুতে পরিণত করবে। এই ওয়ার্ডগুলো যদি তুমি না রাখো তাহলে তোমাকে টিচার কিন্তু মার্কস দিবে না। আর তোমার যদি যেভাবেই লেখো কথাটা একটু ভিন্ন হইতে পারে, যেহেতু লাইনটা একটু বড় তুলনামূলক, কিন্তু এই ওয়ার্ডগুলো যদি তোমার থাকে লাইনের মধ্যে তাহলে তোমাকে ফুল মার্ক দিতেই হবে, সেটা যে কোনো টিচার হোক না কেন, করা আর তোমার ভালো টিচার। তাহলে আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এই ক্ষুদ্র অণুতে পরিণত করার পরের যে ধাপ সেটাই কিন্তু হলো শোষণ। তো সেটা আমরা একটু শেষের দিকে শিখবো। আগে আমরা কি শিখে নিব বলতো? আগে আমরা হলো পরিপাকটা শিখবো। তো আশা করি যে পরিপাকের সংজ্ঞা বা পরিপাকের যে কনসেপ্টটা ছিল সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখবো যে এই পরিপাক প্রক্রিয়াটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস পুরো অধ্যায় বোঝার জন্য এই টপিকটা তোমাকে জাস্ট একটু বুঝতে হবে 1 মিনিট ধরে। তো পরিপাক জিনিসটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো যান্ত্রিক প্রক্রিয়া আর একটা হলো রাসায়নিক প্রক্রিয়া। এখন সবাই একটু মাথার মধ্যে একটা জিনিস ঢুকায় রাখো যে রাসায়নিক প্রক্রিয়া বলো বা যেই ওয়ার্ডের মধ্যে, যে লাইনের মধ্যে রাসায়নিক কথাটা থাকবে, সেটা ফিজিক্স বলো, সেটা কেমিস্ট্রি বলো, সেটা বায়োলজি বলো, যে কোনো সাবজেক্ট বলো, রাসায়নিক কথাটা থাকা মানেই তোমরা বুঝবা এইখানে কোনো বিক্রিয়া ঘটবে, মানে কোনো মিশ্রণ থাকা লাগবে, তারা মিশ্রিত হবে, এরপর একটা রিঅ্যাকশন দেখাবে। তার মানে রাসায়নিক কথাটার মানেই হলো বিক্রিয়া। বিক্রিয়া মানে কি, মিশ্রণ। এইটা মাথায় রাখবা সব সময়। রাসায়নিক পরিপাক আর হলো যান্ত্রিক পরিপাক। আর এখানে যান্ত্রিক পরিপাক মানে কি, যান্ত্রিক পরিপাকটা মানে বোঝাইতে চাইছে যে তোমার আমাদের এই যে মানে পরিপাকের যেই রাস্তাটা আছে, তো এই রাস্তার মধ্যে যে যে জায়গাগুলো যন্ত্র টাইপের কাজগুলো করবে, আমি যদি তোমাদেরকে একটা সহজ উদাহরণ দেই, তোমরা অবশ্যই ইট ভাঙার মেশিন দেখছো। তো এই ইট ভাঙার মেশিনের মধ্যে কি ঘটনা ঘটে তুমি যদি একটু খেয়াল করো, ঠিক পরিপাকের সাথে জিনিসটাকে মেলানোর চেষ্টা করো। উপরে দেখবে একটা ফাঁকা জায়গা আর কি, তো সেই ফাঁকা জায়গার মধ্যে যারা শ্রমিকরা থাকে তারা বড় বড় ইটগুলো এনে এখানে ঢেলে দেয়। তো ঢেলে দেওয়ার পরের ঘটনাটা একটু চিন্তা করো, সুন্দর মতো যেই সাইজ দেওয়া থাকে সেই সাইজ হয়ে হয়ে কোয়া এক সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে,
আর এক সাইডে দেখবো হলো লাল কালারের ছোট ছোট মিহি গোড়া, যেটা বাচ্চারা ওই যে হাড়ি পাতির যে খেলাটা আছে সেটা খেলে। তাহলে তুমি একটু দেখো, জটিল খাদ্যবস্তুগুলো ছিল সেগুলো ভেঙে সরল খাদ্যবস্তুতে পরিণত হচ্ছে। তাহলে এই জিনিসটা কি পরিপাকের সাথে মিলে যাচ্ছে না বলো? তাহলে যদি এটা পরিপাকের সাথে মিলে যায়, এটা আমরা কি বলবো, এই যে যন্ত্র যে ইট ভাঙার মেশিন ভাঙতেছে এরকম টাইপের যে কাজগুলো থাকে। আমি যদি মুখের একটা উদাহরণ দিই, আমরা চিবাই যখন এভাবে চিবাচ্ছি, তাহলে চিবানোটা কি হবে বলো তো? চিবানোটা এখানে হয়ে যাবে হলো তোমার যান্ত্রিক পরিপাক। মানে কি, চিবানো একটা কাজ করা, যন্ত্রের মতো কাজ করা। কাঁচি, তোমরা হলো ওই যে কাঁচি দেখছো, কোনো জিনিস আমরা কেটে ফেলি তাহলে অবশ্যই কাজ করছি, এরকম টাইপের যন্ত্রের মতো যে কাজগুলো থাকবে পরিপাক নালীর একদম মুখ থেকে পায়ে পর্যন্ত, যেখানে যেখানে তুমি কোন রকম দেখবা যে কাজ সম্পাদন হচ্ছে, সেই পরিপাকটাকে তুমি বলে ফেলবা যান্ত্রিক পরিপাক। আশা করি তোমরা বুঝছো। আর রাসায়নিক পরিপাক জিনিসটা কি, যেহেতু মুখের কথাই বললাম, তাহলে আমি যখন মুখে নিলাম, তুমি দেখো তো মুখে নেওয়ার সাথে সাথে মুখের মধ্যে যে লালাটা সবসময় থাকে সেটা কি খাবারের সাথে মিশে যাচ্ছে না বলো? তাহলে আমি কি বলছিলাম ফার্স্টে, যে রাসায়নিক কথাটা আসলেই মনে রাখবো কোনো বিক্রিয়া বা মিশে দেওয়া। তাহলে এই যে মিশে গেল খাবারের সাথে এই লালাটা, সেটাই হবে হলো তোমার রাসায়নিক পরিপাক। এখন এইখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের বইয়ে ফার্স্ট পেজের একেবারে নিচের দিকের যে প্যারাটা আছে ওইখানে একটা লাইন আছে যে এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটায়। কি করে বলতো? এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটায়। এই জিনিসটা কি যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, সবাই মাথায় ঢোকায় রাখো বা নোট করে রাখো অথবা বইতে লিখে রাখো। এখানে লেখো যে এই লাইনটাকে মার্ক করবা, মার্ক করে লিখবা এটা হলো যান্ত্রিক পরিপাকের উদ্দেশ্য। বইতে কিন্তু নাই, আবার বলতেছি, এটা যান্ত্রিক পরিপাকের কি বলতো? উদ্দেশ্য। ঠিক আছে, বুঝাইতে পারলাম? তাহলে এই যে এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটানো, এটা কি? এটা হলো যান্ত্রিক পরিপাকের উদ্দেশ্য। এখন কথা হলো কি, যে ভাই আমি বুঝি নাই, এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটানো এটা যান্ত্রিক পরিপাকের উদ্দেশ্য আপনি বললেন, এটা জিনিসটা কি? তো চলো আমি তোমাদেরকে দেখাই। সাপোজ ধরো আমি এখান থেকে অনেকগুলো মালামাল নিব, হ্যাঁ? এখন রাস্তাটা এরকম সরু, খুব সরু, হ্যাঁ খুব সরু, কিন্তু তোমার মালামাল মনে করে এরকম জায়গা আছে। তাহলে তুমি যদি এই রাস্তা দিয়ে এই মালামাল জিনিসগুলোকে যদি নিয়ে যেতে চাও, তাহলে কি করতে হবে বলো তো? একবারে তুমি নিতে পারবে না, তোমাকে অল্প অল্প করে এই রাস্তা দিয়ে যাওয়ার মতো উপযোগী করে দেখা যাবে যে ট্রাক থেকে নামায় ভ্যানে করে করে নেওয়া লাগবে। আর যদি রাস্তাটা ধরো এত বড় থাকতো, প্রশস্ত, তাহলে কি হইতো বলতো? এই খাবারটা খুব সুন্দর মতো এই রাস্তা দিয়ে চলে যাইতো, আলাদা কোনো ভেহিকেলের দরকার ছিল না। তাহলে এই জিনিসটা কি ঘটছে বলতো? এই রাস্তাটা যদি আমি বলি, এই রাস্তাটা এইটার ক্ষেত্রে হলো এর ক্রিয়াতল বৃদ্ধি ঘটছে। তাহলে এই যে যান্ত্রিক পরিপাক যেটা বললাম, পরিপাকের হলো দুইটা অংশ, রাসায়নিক পরিপাক, যান্ত্রিক পরিপাক। তাহলে আগে ঘটবে হলো যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক আগে কেন ঘটে? এটার উদ্দেশ্য আমি কি বললাম? এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটানো। তার মানে ধরো মুখের মধ্যে, তাহলে মুখের মধ্যে যেই যে গ্ল্যান্ড থেকে এনজাইম গুলো আসে, এই যান্ত্রিক পরিপাক হওয়ার পরে কি ঘটনা ঘটে জানো? ওই রাস্তাগুলোকেও ক্রিয়াতলে বৃদ্ধি ঘটানো মানে বড় করে দেয়, তাহলে এনজাইম গুলো আসতে সুবিধা হয়। আর এনজাইম যখন প্রপারলি চলে আসবে তখন তোমার মিশ্রিত হইতে খাবারের সাথে খুব বেশি সহজ হবে, বা সব ধরনের এনজাইম অ্যাভেলেবেল থাকবে সময় মতো, তখন কিন্তু রাসায়নিক বিক্রিয়াটাও খুব দ্রুত ত্বরান্বিত হবে এবং পরিপাকটা সুন্দর হবে। তাহলে দেখো পরিপাক ঘটনা কি বললাম, দুইটা পার্ট, একটা হলো যান্ত্রিক পরিপাক আর একটা হলো রাসায়নিক পরিপাক। তাহলে যান্ত্রিক পরিপাকটা কি বলছিলাম? যন্ত্রের মতো কাজ করে, তার উদ্দেশ্য কি? এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটানো। আর এটা কি হবে? এটা হলো সবার আগে হবে। আগে হওয়ার পরে এনজাইমের ক্রিয়াতলে বৃদ্ধি ঘটানো মানে এনজাইম আসার রাস্তাকে সহজ প্রশস্ত করে দিবে, যার ফলে এনজাইমগুলো আসবে। রাসায়নিক প্রক্রিয়া মানে কি বলছিলাম? মানে মিশ্রণের প্রক্রিয়া অথবা যে কোনো বিক্রিয়া। তাহলে যখন এনজাইমটা এখানে প্রপারলি সব ধরনের এনজাইম আসতে পারছে, তার মানে এখানে বিক্রিয়াগুলো খুব প্রপারলি হচ্ছে। তাহলে যান্ত্রিক পরিপাক প্লাস রাসায়নিক পরিপাক দুইটা যখন খুব সুন্দর মতো হচ্ছে, তখনই আমার পরিপাকটা খুব ভালো মতো সম্পন্ন হচ্ছে। আশা করি তোমরা এই যে পরিপাকের যে ক্লাসিফিকেশনটা ছিল, সব ধরনের জন্য আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই ফেলতে পারছি, যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর না হলে আবার একটু টান দিয়ে দেখবে, এই জিনিসটা যদি বুঝতে অসুবিধা হয়। এখন লাস্ট, এই টপিকের লাস্ট কথা যেটা থাকবে সেটা হলো, মনে রাখবা আমাদের পরিপাক তন্ত্র তো একেবারেই পরিপাক নালী প্লাস পরিপাক গ্রন্থিগুলো সব মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত। তো এই প্রত্যেকটা জায়গার যতগুলো পার্ট আছে, এই প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে কিন্তু পরিপাক যেহেতু হবে, তার মানে এই দুইটা পরিপাকই প্রত্যেকটা পার্টে হবে। আমি যদি তোমাদেরকে একটু বলি, মুখমণ্ডলেও দুইটা হবে, তারপরে খাদ্য পরিপাক হবে,
হয়ে তারপরে খাদ্যনালী দিয়ে তোমার পাকস্থলীতে আসবে, সেম ঘটনা ঘটবে, দুইটা পরিপাক। আবার ক্ষুদ্রান্তে যাবে, দুইটা পরিপাক। আবার বৃহদান্তে যাবে, দুইটা পরিপাক। এইভাবে যতদূর পর্যন্ত পরিপাকও হয় সেখানে সেখানে সবসময় দুইটা করে পরিপাক হবে। এমন ঘটনা ঘটবে না যে শুধু যান্ত্রিক পরিপাক হয়েছে, অন্য জায়গায় যায় রাসায়নিক পরিপাক হয়েছে, এটা কখনোই হবে না। সবাই মাথার মধ্যে ঢুকাই রাখবা যে প্রত্যেকটা পার্টে যাবে যখন, তখন আলাদা আলাদা পরিপাক হবে। এই পুরোটাই হলো তোমার পরিপাক, হলো এই প্রক্রিয়ায় ঘটে। এখন আমরা হলো পরিপাক তন্ত্রটা দেখবো, নেক্সট যে টপিকটা। এই পরিপাক তন্ত্র আমাদের অনেক বড় একটা টপিক, এটা পড়লেই এই অধ্যায়ের 50% এর উপরে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক। এখন থেকে ঠিক 20 থেকে 25 মিনিট পর্যন্ত তোমরা সবাই ধৈর্য ধরে একটু ক্লাসটা দেখবা। ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যাবে, একেবারে মাথার মধ্যে গেঁথে যাবে, চোখ বন্ধ করে তুমি অনুভব করতে পারবে এই টপিকটা। তো চলো আমি এখন দেখাই কি জিনিস। সেটা হলো আমরা এখন বলবো পরিপাক তন্ত্র ও হলো তোমার পৌষ্টিক তন্ত্র, দুইটা একই জিনিস, যেটাকে ইংলিশে বলা হয় তোমার হলো ডাইজেস্টিভ সিস্টেম। তো এইখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যেটাতে আমি পুরো অধ্যায় পুরো বইটাকে একটু তোমাদের ক্লারিফাই করতে চাই। সেটা হলো তন্ত্র, এই কথাটার মানে কি, অথবা এই ওয়ার্ডটা যদি আরো কোনো কিছুর সাথে থাকে, আমি যদি তোমাদেরকে বলি রক্ত সংবহন তন্ত্র, লসিকা তন্ত্র, তারপর হলো কি বলতো কঙ্কাল তন্ত্র, তারপরে কি স্নায়ুতন্ত্র, তাহলে এই তন্ত্র ওয়ার্ডটা প্রত্যেকটা জায়গায় আসতেছে, তোমাদের কি মাথায় আসা উচিত না যে কেন এই তন্ত্রটা আসতেছে এবং এই তন্ত্র মানে কি। তো আজকের পরে তোমরা মাথার মধ্যে একেবারে গেঁথে রাখবে। সেটা হলো তন্ত্র যদি কোথাও থাকে তাহলে ধরে নিবা যেটার তন্ত্র বলতিছে সেইটার ইন টোটাল এ টু জেড সবকিছুকে মিলিয়ে একবারে হলো তন্ত্র বলতেছে। এখন বলতে পারো যে ভাই আমি বুঝি নাই, তো চলো আমি তোমাদেরকে আর একটু ডিটেইলস উদাহরণ দিয়ে বোঝাই। ধরো যখন রক্ত সংবহন তন্ত্র বলছে তখন কি হবে, তন্ত্র বলতে আমি বলছি হলো যে সবকিছু যা যা থাকবে সবাইকে মিলে একত্রে তন্ত্র বলবো, কাউকে একা আমি তন্ত্র বলতে পারবো না। তাহলে তুমি দেখো রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রক্ত প্রথমে থাকবে, সেটাকে তুমি শুধু রক্ত বলতে পারবা, কিন্তু রক্ত সংবহন তন্ত্র বলতে পারবে না। এরপরে দেখো রক্ত কার মধ্যে দিয়ে যায় বলতো, শিরা, উপশিরা, ধমনী, বা আমি যদি সহজে বলি রক্তনালী। তাহলে দুইটা এখনো কিন্তু শেষ হয়নি, কারণ কি শুধু গেলেই তো হবে না, যাওয়া আসা এটা একটা প্রক্রিয়া, সেটা কে করে, হার্ট পাম্প করবে, তাহলে হৃৎপিণ্ড। দেখো এখন যদি তুমি চিন্তা করো রক্ত, রক্তনালী, হৃৎপিণ্ড, এখন রক্ত সংবহনের মধ্যে রক্ত প্রবাহিত হইতে বা ফিরে আসতে আর কারণ কি হেল্প লাগবে, আমি যদি বলি তাহলে বলবো যে না লাগবে না। তাহলে এই তিনটার সমন্বয়ে যেটা গঠিত হয়েছে সেটাকে বলবো রক্ত সংবহন তন্ত্র। সেম ভাবে চলো আমরা যদি এখন পরিপাক তন্ত্র এই জিনিসটাকে বলি, তাহলে শুধু পরিপাক নালী, আমি যে চিত্রটা আঁকাইছি সেটা কি পরিপাক তন্ত্রের চিত্র, দেখো আমি কিন্তু মার্ক করে বলি নাই, এইটা যেটা আঁকাইছি সেটা পরিপাক তন্ত্র না, আমি তোমাদেরকে একটু পরে এটা বোঝাবো। তাহলে পরিপাক তন্ত্র হতে গেলে কি লাগবে, পরিপাক নালীও থাকতে হবে, সাথে সাথে এর সাথে পরিপাক গ্রন্থিগুলোকেও থাকতে হবে। যখন দুইটা একত্রিত হবে, মানে এই চিত্রের এখানে আমি যখন গ্ল্যান্ড গুলো এঁকে দিব, এখান থেকে যকৃৎ দিব, এখান থেকে হলো তোমার অগ্রসয় দিব, আন্তরিক গ্রন্থিগুলো দেখাবো, গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো, ছোট ছোট পিঠ এঁকে দিব, যখন আমি এটা আঁকবো তখন এটা হয়ে যাবে পরিপাক তন্ত্র। কিন্তু শুধুমাত্র পরিপাক নালীকে পরিপাক তন্ত্র বলবো না, বা শুধুমাত্র পরিপাক গ্রন্থিকেও আমি পরিপাক তন্ত্র বলতে পারবো না। তাহলে তন্ত্র কখন বলবো, যখন দুইটা সমন্বিত ভাবে থাকবে। আমি আশা করি তোমাদেরকে যে তন্ত্র জিনিসটা কি সেটা বোঝাতে পেরেছি। এখন চলে আসো পরিপাক তন্ত্রে, তাহলে চলে আসে। তাহলে পরিপাক তন্ত্র যখন বলবে তখন মাথায় ঢোকায় রাখবা দুইটা জিনিস, কারণ সংজ্ঞার মধ্যে কি বলছিলাম বলতো, জটিল প্রক্রিয়া যেখানে জটিল খাদ্যকে সরল খাদ্যে কে পরিণত করবে, সেটা হলো হরমোন প্রভাবিত করবে এবং এনজাইম সহায়তা করবে। তাহলে এনজাইম কোথা থেকে আসবে, গ্রন্থি থেকে আসবে, আর কিসের মধ্যে দিয়ে যাবে, পরিপাক নালীর মধ্যে দিয়ে যাবে। তাহলে এই পরিপাক নালী হলো এমসিকিউ এর জন্য 100% ইম্পর্টেন্ট। আর পরিপাক গ্রন্থির মধ্যে কোনটা বলতো, যকৃৎ, অগ্রসর, গ্যাস্ট্রিক গ্রন্থি। আর একটা কি বলছিলাম, এই পরিপাক গ্রন্থির মধ্যে একটা সিকিউতে আসে, সেটা হলো ক্ষুদ্রান্ত, তাই না, সিকিউ একদম 100% এই বছর আসবে, লিখে রাখো, কোশ্চেন পাস করে দিলাম। আর বাকি টপিক থেকে একবারে এমসিকিউ। এখন আমরা পুরোপুরি সবকিছু দেখবো আর কি। তো চলো আমরা আগে আলোচনা করবো হলো পরিপাক নালী। এখন সবাই একটু নোট খাতা নিবা অথবা বইটা খুলে রাখবা, কারণ অনেক এক্সট্রা জিনিস লিখে দিব যেগুলো পরীক্ষায় আসে এবং বোঝার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। তাহলে পৌষ্টিক নালী যদি আমি বলি, দেখো আমরা একটু দেখে দেখে পড়ার চেষ্টা করি। তাহলে পৌষ্টিক নালী, তার আগে আমি যদি বলি পৌষ্টিক তন্ত্রটা তোমার কোথা থেকে কোথা পর্যন্ত থাকবে পুরোটা বললাম। তো এই পৌষ্টিক তন্ত্রের একটা হলো এক্সটেনশন আছে, বা কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত, সেটা যদি বলে
তাহলে সেটা হলো 8 থেকে 10 মিটার, এবং কোথা থেকে কোথায় যদি বলে তাহলে মুখ থেকে শুরু হবে, পায়ুতে দিয়ে শেষ হবে। পুরো রাস্তাটাকে আমরা কি বলবো বলতো? পরিপাক নালী বলবো। তো এখানে লেখা আসলে ঠিক হয়নি। পরিপাক নালী তোমার পুরোটা হলো 8 থেকে 10 মিটার পর্যন্ত হলো তোমার এক্সটেনশন বা বিস্তৃতি। সেটার মধ্যে আমি ভাগ ভাগ করে একেবারে যোগ করে তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো আমরা এখন পরিপাক নালী যদি দেখি, তাহলে পরিপাক নালীটা কি দ্বারা শুরু হবে বলো তো? এই 8 থেকে 10 মিটার যেটা লিখছি সেটাকে কিভাবে ভাগ করব? তাহলে শুরু বললাম যে মুখ থেকে, মুখছিদ্র থেকে পায়ু পর্যন্ত। তাহলে দেখো এই যে আমাদের ঠোঁটের মাধ্যমে যেটা ভাগ হচ্ছে মানে শুরু হচ্ছে, সেটাকে আমরা ঠোঁট না বলে কি বলবো বলো তো? মুখছিদ্র বলবো। এটা একটা ছিদ্র। তাহলে ছিদ্রের পরে আমি যদি হা করি তাহলে দেখো যে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। তাহলে ফার্স্টে 1 নম্বরে কি হবে? সবাই একটু বলার চেষ্টা করো আমার সাথে সাথে। তাহলে একটা হলো তোমার মুখছিদ্র, আর একটা কি? মুখছিদ্র ঠিক পরে হা করলে সেটা কি? মুখ গহ্বর, বা যেটাকে আবার বলা হচ্ছে মুখ বিবরও বলা হয়। তাহলে সেটা হলো মুখ গহ্বর বা মুখ বিবর। ঠিক তারপরে যেটা আছে, তাহলে এই যে দেখো আমি এখানে এঁকেছি, এটা কিন্তু পৌষ্টিক তন্ত্র না, এটা শুধুমাত্র পৌষ্টিক নালী। যখন আমি এখানে গ্ল্যান্ড গুলো দিয়ে দিব তখন তন্ত্র হবে। তাহলে আমি একটু তোমাদেরকে নালীগুলো যদি দেখাই তোমরা অনুভব করে, যে ছিদ্রটা, এটাকে আমরা কি বলবো বলো তো? সেটাকে বলবো হলো পৌষ্টিক, মানে সরি, সেটাকে আমরা বলবো মুখছিদ্র। এরপরে যে ফাঁকা জায়গাটা আছে সেটাকে আমরা বলছি কি বলতো? মুখ গহ্বর বা মুখ বিবর। এরপরে যে শুরু হইলো একটা রাস্তা, দেখো একটা অভিন্ন রাস্তা পাকস্থলী পর্যন্ত আসছে। তো এই পুরো রাস্তাটাকে কিন্তু আমি একই জিনিস বলতে পারবো না। কেন? কারণ এখানে দুইটা জিনিসের সমন্বয়। সেটা হলো মনে রাখবা, এই যে গলা পর্যন্ত, এতটুকু পর্যন্ত থাকবে হলো তোমার গলা, গতে গলা, গতে গলবিল। তাহলে যেটা পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক নালীতে থাকে গলবিল। ঠিক তার সামনে কি থাকে বলতো? শ্বাসনালী থাকে কিন্তু, ঠিক আছে? শ্বাসনালী। তাহলে শ্বাসনালী ঠিক পেছনের দিকে থাকে হলো তোমার কে বলতো? গলার মধ্যে, গতে গলা, গতে গলবিল থাকবে। এখন এটা পেছনে। এখন ধরো তোমরা অবশ্যই জানো, যারা এই যে মাছ ধরে আর কি, জেলেরা, এদেরকে কি হয় জানো? আমরা যারা মেডিকেল ইমার্জেন্সিতে থাকি গ্রামের দিকে, তারা কিন্তু এই কেসগুলো দেখতে পারে। তোমরা জানো কিনা আমি জানি না। তো আমি তোমাদেরকে ছোট একটা গল্প বলি। এই জেলেরা মাছ ধরতে ধরতে অনেক সময় দেখো যে হাতায় মাছ ধরে, মানে মুখটা একটু উপরের দিকে দিয়ে এই পর্যন্ত পানিতে মাছ ধরতে চাই। যখন কিনারের দিকে জালটা চলে আসে তখন মাছগুলোর ঘনত্ব কিন্তু মানে অল্প জায়গার মধ্যে বেশি মাছ হয়ে যায়। তো তখন মাছগুলো লাফালাফি করে। তো এই সময় এই কই মাছ, তোমরা তো চিনো, এই কই মাছে কিন্তু কাঁটাও আছে। তো এই কই মাছগুলো কি করে? বেশি লাফালাফি যখন করে, কিছু জেলেদেররা যদি হা করে থাকে তো গালের মধ্যে চলে আসে মাছটা। আর মাছ তো পিছলা থাকে নরমালি, তো এই পিছলা হওয়ার কারণে গলার ভিতরে চলে যায়। তো গলার ভিতরে চলে গেলে কি বেশ শ্বাস পুরো আটকে যাবে। তো বলো তো এই পেশেন্টগুলোকে আমরা কিভাবে বাঁচাইতে পারি? তো এটা আসলে তোমরা কেউ করতেও পারবে না, বা যারা ডাক্তার আছে তারাও করবে না, কারণ রিস্ক। তো এই পেশেন্টকে যদি বাঁচাইতে চাই আমরা, নরমালি এরা কিন্তু যদি 5-6 মিনিটের মধ্যে না নেওয়া হয় কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, তো অবশ্যই মারা যায় এরা আর কি। তো বাঁচাইতে হলে কি করতে হবে? তার এখানে একটা ফুটো করে দিতে হবে। কেন ফুটো করতে হবে? কারণ তার মাছটা গলায় বেঁধেছে, শ্বাস নিতে পারতেছে না। তো শ্বাসনালী থাকে সামনে, কেউ যদি ফুটো করে দেয় তাহলে নাকের পরিবর্তে এখান থেকে কিন্তু তার শ্বাসটা চলতে থাকবে। তো পরবর্তী ডাক্তার কাছে নিলে মাছটা বের করার পরে তোমার কিন্তু এখানে সার্জারি করার পরে তবে ঠিক করে ফেলবে, মানে রোগীটা বাঁচানো যাবে। কিন্তু তুমি যদি ছিদ্র না করো আর মাছটা যদি আটকে থাকে তাহলে কিন্তু তাকে বাঁচানো খুবই মুশকিল। তোমরা শিখে রাখো, যদি এরকম সিচুয়েশনে পড়ে, আমি জানি তোমরা করবা না, কিন্তু কাউকে সাজেস্ট করতে পারবো অন্তত পক্ষে। যে তামিম ইকবাল হলো স্ট্রোক করলো, তাহলে তাকে যদি সিপিআরটা দেওয়া না হইতো, তারা কিন্তু শিক্ষিত ফ্যামিলি বা কনসার্ন ফ্যামিলি বলেই কিন্তু তাদের এই যে ম্যাচ রেফারিকে কিন্তু অনুমতি দিয়ে দিছে যে আপনি যেটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত ভালো মনে হয় সেটা আপনি নেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা দেখো হাসপাতালগুলোতে এখন কি হয়, ডাক্তারদের ধরে ধরে পিটায়, বলবে যে বুকে চাপ দিয়ে হাড় ভেঙে গেছে, আনলাম সুস্থ, হাড় ভেঙে। এটা তো আমাদের হাতে আসলে থাকে না, ডাক্তারদের হাতে। এটা তো হইতেই পারে। তো এই যে স্বাভাবিক জ্ঞান না থাকার কারণে, প্রাথমিক যে ধারণাগুলো, এই কারণে কিন্তু আমাদের অনেক বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তার মৃত্যুর হার কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো তোমরা আশা করি যারা ক্লাস দেখতেছো বা তোমরা যারা সায়েন্সে পড়ো, সবাই তো ডাক্তার হবে না, কিন্তু ডাক্তারদের সম্পর্কে একটা পজিটিভ ধারণা রাখো। আসলে সমস্যা ডাক্তারদের না, সমস্যা হলো সিস্টেমের। কিছু ডাক্তার সব সেক্টরেই ভালো খারাপ থাকে, তবে এর সংখ্যা খুব কম। কেউই চায় না যে তার হাতে একটা রোগী তোমার বেশি অসুস্থ হোক বা মারা যাক। এটা সবসময় মাথায় রাখবো তোমরা যারা ক্লাস দেখবা আর কি। তো যেটা বলতেছিলাম, এই যে গলবিল, তাহলে গলার মধ্যে যতটুকু থাকবে ঠিক এতটুকুকে আমি গলবিল বলবো। সেইটার দৈর্ঘ্য কত বলো তো? গলবিলের দৈর্ঘ্য দেখো 12.5 সেন্টিমিটার শুরু হইলো। এখানে এত বেশি দূরত্ব না বলে আমি বলি নাই, বা ওইগুলো আসেও না, এইখান থেকে আসা শুরু হবে। এরপরে ঠিক গলবিলের পরে একই রাস্তাটা, এরপরে যে
তোমার তৈরি হয়ে যাচ্ছে পাকস্থলীর আগ পর্যন্ত, এই জায়গাটাকে আমরা কি বলতেছি বলতো? এই জায়গাটাতে হলো অন্ন যায় না, অন্ন মানে খাদ্য যাচ্ছে, এজন্য এটাকে আমরা বলবো অন্ন নালী। তাহলে প্রথমে হলো গলবিল এবং অন্ন নালী। তাহলে গলবিল এবং অন্ন নালী তোমার অভিন্ন কোনো রাস্তা না, একই রাস্তা, গলা পর্যন্ত গলবিল বলছি, তার নিচে অন্ন নালী বলছি। এরপরে কোথায় প্রবেশ করতেছে? এরপর হলো পাকস্থলীতে প্রবেশ করছে। তো তার আগে আমরা একটা এমসিকিউ জেনে নিই যে অন্ন নালীর দৈর্ঘ্যটা কত সেটা দেখো, 23 থেকে 25 সেন্টিমিটার। এখন কোশ্চেন আসতে পারে যে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য আর কার কার আছে, সবাই লিখে ফেলো। 25 সেন্টিমিটার আছে হলো, একটা হলো অন্ননালী, আর একটা লিখবো হলো ডিওডেনাম। ডিওডেনাম কার অংশ বলতো? ডিওডেনাম হলো ক্ষুদ্রান্তের অংশ। তাহলে মনে রাখবা 25 সেন্টিমিটার কে কে আছে? 25 সেন্টিমিটার একটা হলো তোমার অন্ননালী, অন্ননালী, 2 নম্বরে হলো ডিওডেনাম, ডিওডেনাম, আরো একটা আছে কিডনিতে যে তোমরা পড়বা, সেটা কি বলতো? ইউরেটার। এই যে তোমার কিডনি থেকে মূত্রথলিতে যে সংযোগ ঘটায় যে সেটাকে আমরা বলি ইউরেটার। তাহলে ইউরেটার, এই তিনটাকে বলা হয় 25 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অঙ্গাণু। তাহলে কি বললাম? 25 সেন্টিমিটার হলো অন্ননালী, ডিওডেনাম, আর একটা হলো ইউরেটার। আশা করি তোমাদের মনে থাকবে এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা যদি বলি সেটা হলো গলবিল। তাহলে দেখো এই গলবিলের এইখানের ঠিক নিচের দিকে কে থাকে বলতো? ও সামনের দিকে কে থাকে বলতো? শ্বাসনালী। তো এখানে দুইটা এসে আবার দুই ভাগে ভাগ হয়, একটা হলো অন্ননালী হয়ে গেল, আর একটা হলো তোমার কি হবে বলতো? শ্বাসনালীর নিচের দিকে এসে কিন্তু যে ট্রাকিয়া হয়ে যাবে আর কি। তো এখান থেকে দেখো ভাগ হচ্ছে, খাদ্য কোন দিকে যাবে, শ্বাস কোন দিকে যাবে। তাহলে মনে রাখবা গলবিলের যদি একটা কোশ্চেন আসতে পারে, সবাই এই লাইনটা একটু লেখো, আমি বোর্ডে লিখতেছি না। সেটা হলো খাবার ও শ্বাসবায়ু চলাচলের সাধারণ পথ তৈরি করে। যদি এইটা কোশ্চেন থাকে, কি বলছি আবারও বলতেছি, খাদ্য ও শ্বাসবায়ু চলাচলের সাধারণ পথ তৈরি করে কে? তাহলে সেটা বললে কি অ্যানসার হবে বলতো? গলবিল অ্যানসার হবে, কারণ গলবিলের এইখান থেকে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে, ওই সিদ্ধান্ত নেয় কোন দিকে কোনটা যাবে। হ্যাঁ, তাহলে কোশ্চেন যদি আসে মনে রাখবা খাদ্য ও শ্বাসবায়ু চলাচলের সাধারণ পথ তৈরি করে হলো গলবিল। তারপরে আমরা অন্ননালী পড়ে ফেললাম। এখন আমরা এই জিনিসগুলো আমরা আবার ডিটেইলসে পড়বো, এখন জাস্ট এমসিকিউ এর জন্য পড়ি, আবার সিকিউ এর জন্য আমরা হলো আলাদাভাবে পড়বো। এখন হলো পাকস্থলী। পাকস্থলীকে আমরা কি বলছি বলতো? পাকস্থলী হলো 30 সেন্টিমিটার। এখন এই পাকস্থলীকে তোমাদের বইতে সুন্দর করছে, অবশ্যই নতুন বইতে হলো পার্ট গুলো ভাগ ভাগ করে দিয়েছে, কিন্তু ঝামেলা লাগাই ফেলছে। তোমাদের এক জায়গা 5টা ভাগের মধ্যে আগে ছিল হলো তোমার কার্ডিয়া, তারপরে ফান্ডাস, বড় ভাগ, ছোট ভাগ, আর একটা হলো পাইলোরি। এবার বলে দিছে কি বডি অ্যান্টাম দেখাইতে যায়, আবার দুই পাশে ঘোলাই ফেলছে আর কি। এখন তোমরাই কাজ লাগাই ফেলবা যে কোনটা কার পার্ট। তো এই জিনিসগুলো আরো ক্লিয়ার হওয়া উচিত বইতে, তবে আমি তোমাদেরকে বইয়ের মতো করেই দেখাবো। তার আগে আমরা জাস্ট একটু দেখি যে কোনটাকে কি বলা হয় জেনারেলি। তাহলে তোমরা একটু দেখো, এই যে অন্ননালী যেখানে শেষ হইছে এইখানে একটা দরজার মতো আছে, কোন জায়গায় ঢুকতে গেলে একটা দরজা লাগবে। তাহলে দরজার এইটা হলো দেখো, এখানে থাকে হলো আমাদের হার্ট। তাহলে হার্টকে আমরা নরমালি কার্ডিয়া বলি, ফুসফুসকে পালমোনারি বলি, তারপরে কিডনিকে রেনাল বলি। তো কার্ডিয়া থাকে মানে হার্ট থাকে বলে এই পার্টটার নাম হলো কার্ডিয়া, ঠিক আছে? তাহলে এই কার্ডিয়া অনুযায়ী এখানে যে দরজাটার ইংলিশে বলা হলো স্ফিংটার। স্ফিংটার শব্দের অর্থ দরজা বা প্রবেশ মুখ। হ্যাঁ, তো এইটাকে বলা হয় হলো, এখানে থাকে হলো তোমার কি কার্ডিয়াক স্ফিংটার। আর কার্ডিয়াক স্ফিংটারের এখানে যে জায়গাটা সেটাকে আমরা বলি কার্ডিয়া, ঠিক আছে? বুঝতে পারছো? এবার আরেকটা পার্ট হলো ফান্ডাস। ফান্ডাস কি? আমরা যদি কার্ডিয়া থেকে এইভাবে একটা দাগ টানি, তাহলে এই যে উপরের অংশ দেখতে পাচ্ছো, এই উপরের যে অংশটা এটাকে বলি ফান্ডাস। এখন এই ফান্ডাসে কি হয় জানো? এই জানো তোমরা যে পাকস্থলীতে হলো গ্যাস্ট্রিক হয় আমাদের আর কি, তার মানে গ্যাস হয়। তাহলে এই গ্যাসটার নাম বলা হয় হলো ফান্ডিক গ্যাস। কারণ কি? গ্যাসের ধর্ম হলো উপরের দিকে ওঠা। তাহলে গ্যাসটা এখানে উৎপন্ন হয় কোথায় উঠবে বলতো? যে উপরের দিকে ওঠে। তাহলে উপরের দিকে উঠে এইখানে জমা থাকে। তাহলে এই জায়গাটাকে ফান্ডাস বলতেছি। ফান্ডাস হওয়ার কারণে তার নাম অনুসারে গ্যাসগুলোকে আমরা কি বলছি বলতো? ফান্ডিক গ্যাস। এগুলো কিন্তু বইতে তুমি পাবা না। এখন কথা হলো একটা কোশ্চেন তোমাদের বইতে নাই কিন্তু তোমাদের লেভেলের, সেটা হলো যদি বলা হয় আলচার কোথায় হয়? আলচার মানে কি বলতো? ঘা বা ক্ষত, সেটাকে হলো আলচার বলা হয়। আরেকটা হলো তোমার কি বলতো? সেটাকে বলা হলো কার্সিনোমা। কার্সিনোমা মানে কি? ক্যান্সার। তাহলে ক্যান্সার পাকস্থলীর কোথায় হয়?
আর আলচার কোথায় হয়, এইটা যদি কোশ্চেনে থাকে তাহলে কি হবে দেখো, একটু বোঝার চেষ্টা করো। গ্যাসটা অবশ্যই বিষাক্ত গ্যাস, এবং এই গ্যাসটা কি করবে, অ্যাসিডিক থাকে প্রচুর পরিমাণে, সেই জন্য হলো তোমার ছিদ্র করার প্রবণতা আছে। তো এগুলো উঠতে উঠতে সবসময় যদি গ্যাসটা এখানেই থাকে, তাহলে এইখানে কিন্তু তোমার ইনফেকশন হওয়ার ঝুঁকিটা অনেক বেশি থাকবে, বা আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে। তো এই কারণে সবসময় এখানে যাদের গ্যাস জমা হয়, এই জন্য কার্সিনোমা বা ক্যান্সার গুলো হয় হলো তোমার এই যে বড় বাঁকের এই সাইডটা। হ্যাঁ, আর যদি বলা হলো এই আলচার কোথায় হয়, তাহলে মনে রাখবা খাবার যেখান দিয়ে যায় নরমালি সেই জায়গাগুলোতে আলচার হয়। তার মানে এই ছোট বাঁকের এইখানে তোমাদের হলো আলচারটা হয়। আমি তাহলে পুরো পার্টটা বলে দেই। তাহলে এটাকে বললাম হলো কার্ডিয়া, এটাকে বললাম ফান্ডাস, এরপরে এটাকে বলবো যে বড় ঘুরে আসছে সেটাকে বলা হয় বড় বাঁক, আর এই যে ছোট জায়গাটা আছে সেটাকে বলা হয় ছোট বাঁক, আর এইখানে যেটা আছে সেটাকে বলা হয় হলো তোমার পাইলোরাস জায়গা থাকে হলো থাকবে পাইলোরিক স্ফিংটার, ওই যে কার্ডিয়াক স্ফিংটারের মতো পাইলোরিক স্ফিংটার থাকবে। তাহলে পাইলোরাস আর পাইলোরাসের এখানে কোন স্ফিংটার থাকে বলো তো, তোমার হলো পাইলোরিক স্ফিংটার। এখন আরেকটা ভাগে কিভাবে ভাগ করছে সেটা হলো কার্ডিয়া, তবে ফান্ডাস এটাকে বলা হয়েছে বডি, আর এটাকে বলা হয়েছে তোমার অ্যান্ট্রাম। ঠিক আছে, এখানে অ্যান্ট্রামটা থাকে। তো এইভাবে আবারও ভাগ করা হয়েছে। তো তোমাদের কনফিউজ করার কিছুই নেই, একটা মানে কিছু জিনিসের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো আশা করি যে তোমরা পাকস্থলী সম্পর্কে বুঝতে পারছো। তাহলে পাকস্থলী যদি সবচেয়ে বড় জায়গা বলি তাহলে কি হবে বলো তো, বড় বাক্য হলো সবথেকে বড়। হ্যাঁ, আর যদি অংশ বলি তাহলে মনে রাখবো বডি হলো সবথেকে, এটা তো বডি বলছে তাহলে বডি হলো বেশিরভাগ জায়গা দখল করছে। তাহলে এটা হলো তোমাদের পাকস্থলী সম্পর্কে আপাতত এইটুকু ধারণা। আর পাকস্থলী কতটুকু, পাকস্থলী হলো 30 সেন্টিমিটার। এখন চলে আসো ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক, এটা সিকিউ এর জন্য আসবে। আমি প্রথমে এমসিকিউ বলবো, দেন আমি এরপরে আমি যে পার্টটা করব সেখানে হলো তোমাদের সিকিউ রাখবো। তো দেখো আমরা এমসিকিউ যদি দেখি একটু খেয়াল করো, এখানে ঠিক পাইলোরিক স্ফিংটার এই দরজা থেকে এইখানে চলে আসছে। তাহলে এটা হলো শুরু হলো ক্ষুদ্রান্ত, যে পেঁচানো ছোট 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 নালীগুলো, তারপরে বড় যেটা পরিণত হয়েছে সেটাকে আমরা বলছিলাম বৃহদান্ত। এখন একটা কনসেপ্ট, ক্ষুদ্রান্ত আর বৃহদান্তের মধ্যে পার্থক্য কি, বা ক্ষুদ্রান্ত কেন নামকরণ করা হলো, সেম ভাবে এটাকে বৃহদান্ত কেন নাম করা হলো। তাহলে মনে রাখবা ক্ষুদ্রান্তকে নাম করা হয়েছে এই কারণে না যে ও ক্ষুদ্র, ক্ষুদ্রান্তকে এই কারণে নামকরণ করা হয়েছে কারণ ওর হলো প্রস্থ বা ও পুরুত্ব খুবই কম, এই জন্য এটাকে ক্ষুদ্রান্ত বলা হয়েছে। কিন্তু ক্ষুদ্রান্ত দৈর্ঘ্য হলো সব থেকে বড়, প্রায় আমি যদি বলি 4 ভাগের প্রায় 3 ভাগে হলো তোমার ক্ষুদ্রান্ত পরিপাক নালী। তাহলে মনে রাখবা ক্ষুদ্রান্ত কি, ওর দৈর্ঘ্যের কারণের জন্য ওকে ক্ষুদ্রান্ত বলা হয়নি, ও হলো পাতলা পাতলা। তোমরা গরুর ভুঁড়ি যদি দেখো, একটা মোটা ভুঁড়ি আর একটা চিকন ভুঁড়ি, তাহলে চিকন ভুঁড়ি যেটা সেটা লম্বা নালীর মতো না, এটা হলো ক্ষুদ্রান্ত। আর মোটা যেটা ওই যে সাতপদ্মা বলি আমরা অনেক সময়, সেটা হলো বৃহদান্ত। বুঝতে পারছো? সামনে রোজার ঈদের পর যখন কোরবানি ঈদ আসবে তখন দেখবা। আর অন্য ধর্মের যারা আছো হিন্দু ভাই বোনেরা, তোমরা হলো এমনি মাঝে মাঝে দেখতে পারো, যদি খাসি জবাই দেয় বা কোনো দোকানে যে এক্সপেরিমেন্টের জন্য শেখার জন্য দেখতেই পারো, অসুবিধা নেই। দেখলো একটু দেখলাম, তাহলে কি বললাম এটা হলো পোস্তে ক্ষুদ্র, আর এটা হলো দেখতে দেখো মোটা, এই জন্য বৃহদান্ত বলা হয়েছে। কিন্তু প্রায় হলো তোমার 4 ভাগের 3 ভাগের মতো হলো ক্ষুদ্রান্ত থাকবে, আর বাকিটা হলো পুরোটা মিলে থাকে। তাহলে ক্ষুদ্রান্তকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। তোমরা সিরিয়ালি মনে রাখো, অনেকেই বলবে পার্ট মনে রাখলেই হবে, কিন্তু না, আমি তোমাদেরকে এটা এইচএসসি পাশাপাশি অ্যাডমিশন টাইপও পড়াই ফেলছি, সেজন্য আমি বলবো তোমরা সিরিয়ালি মনে রাখো। আমি কিছু এমসিকিউ বলবো যেগুলো তোমাদের দেখো সিরিয়ালি মানে মনে রাখলে কিভাবে অ্যানসার করতে পারো সহজে। তাহলে সিরিয়ালি যদি আমি বলি তাহলে মনে রাখবা এই পাইলোরাসের পরের থেকে সেটা হলো শুরু হবে কি বলতো, প্রথমে হলো ডিওডেনাম, তারপর হলো জেজুনাম, তারপর হলো ইলিয়াম। কি বলছি বলতো, ডিওডেনাম, জেজুনাম, দেন হলো ইলিয়াম। এখন এই ডিওডেনামের আবার 2টা পার্ট মনে রাখবা, ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম আর সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। এখন এই ফার্স্ট পার্ট অফ ডিওডেনামের প্রধান কাজ কি জানো, দেখো এই পাকস্থলীতে হলো প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে। এই অ্যাসিড খাবারটা যদি ক্ষুদ্রান্তে আসে, যার প্রাচীর খুব ছোট, এই পাতলা, সেটাকে কি করবে, ছিদ্র করে ফেলবে না বলবে ওই অ্যাসিডটা। এখন ফার্স্ট পার্ট অফ ডিওডেনামের প্রথম কাজই হলো পাকস্থলী থেকে যে অ্যাসিডিক খাবারগুলো আসে সেইগুলোকে ক্ষার রিলিজ করার মাধ্যমে প্রশমিত করা। আর সেকেন্ড পার্ট থেকে নরমালি তোমার পরিপাক শুরু হবে, তবে জেজুনাম আর ইলিয়ামে যে হলো সবচেয়ে বেশি হবে। আমি যখন তোমাদেরকে এই টপিকটারই সৃজনশীলের জন্য পড়াবো তখন দেখবে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি মনে রাখবা, মনে রাখবা হলো যে ক্ষুদ্রান্তের হলো 3টা পার্ট, কি কি, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম।
আবার ডিওডেনামকে তোমার কি বলা হয় বলো তো? ডিওডেনাম বলা হয় না, ডিওডেনামের আবার দুইটা পার্ট আছে, একটা হলো ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম আর একটা হলো সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। এখন এই ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম কি করে আর সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম কি করে আমি আশা করি বুঝাইতে পারলাম। এখন তারপরে কি জেজুনাম আর ইলিয়াম, এখন এর দৈর্ঘ্য লাগবে। দেখো টোটালটা ছিল হলো 8 থেকে 10 মিটার, 8 থেকে 10 মিটার। আমি কি বলছি, এটা হলো 4 ভাগের প্রায় 3 ভাগ। তাহলে দেখো এই তোমার ক্ষুদ্রান্তটা হলো 6 থেকে 7 মিটার, দেখতে পাচ্ছ প্রায় বেশিরভাগই কিন্তু ক্ষুদ্রান্ত। তাহলে ক্ষুদ্রান্তকে আবার ভাগ করলাম 3 ভাগে, কোথায় কোনটা হবে? অবশ্যই আমি একটু আগে বলছিলাম 25 সেন্টিমিটারের মধ্যেও আছে ডিওডেনাম আছে। তার মানে ক্ষুদ্রান্তের যে ভাগ, আমি এখানে ছোট করে লিখছি, তোমরা হয়তো দেখতে কষ্ট হচ্ছে, কিন্তু আমার কথা শুনো। ডিওডেনাম কত? 25 থেকে 30 সেন্টিমিটার, তারপরে জেজুনাম, তারপরে ইলিয়াম। তাহলে জেজুনাম দেখো 2.5 আর ইলিয়াম কত? 3.5। এখন এখানে আরেকটা জিনিস মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা যদি বলা হয় যে খাবার পরিপাকের সর্বোচ্চ পরিপাক বা সবচেয়ে পরিপাক বা সব ধরনের খাদ্যের পরিপাক কোথায় হয়, সেটার অ্যান্সার হবে ক্ষুদ্রান্ত। আর যদি স্পেসিফিক অ্যান্সার থাকে ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম, তাহলে কোথায় হবে বলো তো? তাহলে অ্যান্সার হবে হলো জেজুনামে। কেন জেজুনামে? কারণ একটু দেখো, এইখান থেকে যখন ডিওডেনামে আসতেছে খাবারটা, ডিওডেনাম কিন্তু খুব ছোট, এখানে মিটারে আছে, আর ডিওডেনাম কিন্তু সেন্টিমিটারে, মানে ও একদম সামান্য। এখানে মেইন কাজই হয় হলো অ্যাসিডিক খাদ্যকে প্রশমিত করা, কিন্তু প্রধান পরিপাকটাই হয় কিন্তু জেজুনামে। আবার ইলিয়ামে হয়, কিন্তু ইলিয়ামের আবার থাকে হলো তোমার পরবর্তী ধাপে যাওয়ার জন্য একটা প্রবণতা থাকে, যেন সবথেকে বেশি হলো তোমার পরিপাক ঘটবে হলো কোথায়? জেজুনামে। যদিও ইলিয়ামটা 3.5 সেন্টিমিটার, তোমরা মাথায় ঢুকায় রাখবে। এটা হলো 22-23 সালে মেডিকেলে আসছে, কিন্তু অপশন তিনটাই ছিল। তাহলে দেখো তোমাদের বইতে লেখা আছে সব ধরনের খাদ্য বা সবচেয়ে বেশি খাদ্য পরিপাক হয় ক্ষুদ্রান্তে, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কি আছে? ক্ষুদ্রান্তের 3টা পার্ট দিয়ে দিয়েছে, এর মধ্যে আরেকটা যোগ করে দিয়েছে। এবার বলছে কোনটাই বেশি হয়। তাহলে কোনটাই বেশি হবে বলো তো? জেজুনামে বেশি হবে। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম। আর খাদ্যের হলো তোমার পানি সবচেয়ে বেশি শোষণ হয় কোথায়, সেটা বললে অ্যান্সার হবে হলো বৃহদান্ত। আর যদি বলে খাদ্য কোথায় সবচেয়ে বেশি পরিপাক ঘটে, সেটার অ্যান্সার কি হবে বলো তো? সেটার অ্যান্সার হবে হলো ক্ষুদ্রান্ত। আশা করি তোমরা বুঝছো। এখন ক্ষুদ্রান্তে আরেকটা কোশ্চেন, সেটা হলো যে তোমার যদি আমি বলি যে পাকস্থলীর সাথে ক্ষুদ্রান্তকে যুক্ত করেছে কোন কোন অংশ, তাহলে কি হবে বলো তো? একটা হবে হলো পাইলোরাস আর একটা হবে ডিওডেনাম। দেখছো, এখন তুমি যদি মনে রাখতা জেজুনাম, ইলিয়াম, ডিওডেনাম, তাহলে তো তুমি বলতা কি যে পাইলোরাসের সাথে জেজুনাম সংযোগ ঘটাইছে, হবে বলো? এরকম কিন্তু কোশ্চেন থাকতে পারে আর কি। সেম ভাবে যদি আমি আবার বলি ক্ষুদ্রান্তের সাথে তোমার হলো বৃহদান্তের সংযোগ কে ঘটাইছে, তখন কিন্তু যদি তুমি সিরিয়ালি মানে মনে না রাখো, তাহলে কিন্তু তুমি ভুল করবা আশা করি আর কি। তো এখন যদি সিরিয়ালি মনে রাখো, তাহলে আর ভুল যাবে না। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে কয়টা পার্ট? 3টা পার্ট। কি কি? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। কার দৈর্ঘ্য কত? ডিওডেনামের হলো 25 থেকে 30 সেন্টিমিটার, তারপরে জেজুনামের কত? 2.5 সেন্টিমিটার, তারপর হলো তোমার ইলিয়ামের কত? ইলিয়ামের হলো 3.5 সেন্টিমিটার। সবচেয়ে বেশি খাদ্য পরিপাক হয় কোথায়? জেজুনামে। কেন? এটা হলো মাঝখানের স্তর, এখানে মেইনলি পরিপাকটা সংঘটিত হয়। ডিওডেনামে হলো খাদ্যকে হলো প্রশমিত করার কাজ চলে, জেজুনামেও পরিপাক হয়, তবে পরবর্তী ধাপে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেই জন্য আর কি। তো এরপরে কি চলে আসবে দেখো, এরপরে এই যে পেছানো পেছানো যেগুলো ছিল ক্ষুদ্রান্তের, তাহলে এটা কি? ইলিয়ামের পার্ট, ইলিয়াম। আর বৃহদান্তের পার্টগুলোর মধ্যে কি? সিকাম, ক্লোন, মলাশয়। তাহলে দেখো কার সাথে কে লাগতেছে? ইলিয়ামের সাথে সিকাম লাগতেছে। তাহলে এইখানে একটা জয়েন্ট তৈরি, একটু শক্ত। তোমরা যারা মেডিকেলে পড়ার ইচ্ছা আছে পড়বা, এসে দেখবা এই জায়গাটা ধরলে কেমন শক্ত মনে হচ্ছে। আমাদের মাঝে মাঝে হাতে কোথাও যদি তোমার টিউমারের মতো হয়, ছোট ছোট দেখতে, কেমন টিপা টিপা লাগে না? ডাব্বা ডাব্বা হলো তোমার এখানে চামড়ার নিচে, ঠিক এমন লাগে। এখানে মনে হয় একটু উঁচু, তো এটাকে একটা জাংশন বলা হয়। সেই জাংশনটার নাম কি বলো দেখো? ইলিয়াম আর হলো কে বলো তো? সিকাম। তাহলে এটার নাম হইছে ইলিওসিকাল জাংশন। কি বলো তো? লিখে রাখো সবাই, ইলিওসিকাল জাংশন। ঠিক আছে, ইলিওসিকাল জাংশন। তাই এইবার কথা হলো, এই যে যদি সিরিয়ালি মনে না রাখো, তাহলে বিপদে পড়বা। কোশ্চেনে চলে আসবে ইলিওসিকাল জাংশন কে কে গঠন করে। তাহলে কে কে বলো তো? আমি বলবো কে? ক্ষুদ্রান্তের লাস্টের পার্ট এবং বৃহদান্তের শুরুর পার্ট। ক্ষুদ্রান্তের লাস্টের পার্ট কে? ইলিয়াম। আর বৃহদান্তের শুরুর পার্ট কে? সেটা হলো সিকাম। তাহলে কি জাংশন তৈরি হলো? ইলিওসিকাল জাংশন। ইলিওসিকাল জাংশন। আশা করি মনে থাকবে। এখন দেখো
এই সিকামটা আবার খুব ছোট, তারপরে এই পুরো বৃহদান্ত্রটা আবার 1.5 মিটার, হ্যাঁ, তার মানে ক্ষুদ্রান্ত থেকে অনেক কম, তারপরে অন্যান্য জায়গা থেকে এটা অনেক বেশি আর কি। তাহলে তিনটা আবার ভাগ করতে হবে। তাহলে একটা কি বললাম বলো তো, সিকাম কোলন মলাশয়। এখন মনে রাখবা সিকাম খুব অল্প জায়গা, একদম সামান্য, এখান থেকে অল্প একটু, তারপরে কোলন শুরু হয়ে যায়। চিত্রটা খুব সুন্দর হয়নি, বইতে দেখবা আরো ভালো চিত্র আছে, অনেক সুন্দর, আমি তো ভালো আঁকি না। তাহলে সিকামটা হলো 1.5 সেন্টিমিটার, হ্যাঁ, মিটার না কিন্তু সেন্টিমিটার। এইখানে এখন আরেকটা কোশ্চেন আছে, তোমরা তো জানো অ্যাপেন্ডিক্স আছে, তাই না? অ্যাপেন্ডিক্সের ওইখানে যদি কোনো ইনফ্লামেশন হয় বা ওইটা ইনফেকশন ঘটে, সেটাকে আমরা কি বলি? অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, তাহলে অ্যাপেন্ডিক্সটা হলো কোথায় লেগে থাকে আমাদের শরীরে? তাহলে মনে রাখবা এটা কিন্তু ঠিক এইখানে লেগে থাকে, ছোট একটা আর একটা এরকম থাকে, এরকম, হ্যাঁ, সেটাকে অ্যাপেন্ডিক্স বলা হয়। তাহলে অ্যাপেন্ডিক্স হলো বৃহদান্ত্রের সাথে লেগে থাকে। বৃহদান্ত্রের যদি কোন অংশ বলা হয় সেটা বলবা কি বলতো? সিকামের সাথে হলো লেগে থাকে আর কি। এরপরে কোলন, কোলনের আবার চারটা পার্ট আছে। কি কি পার্ট দেখো, একটা হলো উপরের দিকে উঠতেছে, তাহলে ঊর্ধ্বমুখী কোলন বা অ্যাসেন্ডিং কোলন। এরপরে এটাকে বলা হয় কি বলতো? দেখো প্রস্থ, অনুপ্রস্থ কোলন। এটা নিচের দিকে নামতেছে, সেটা কি বলবো বলতো? নিম্নগামী কোলন বা ডিসেন্ডিং কোলন। এই ডিসেন্ডিং কোলনটা এইখানে এসে আবার দেখো একটা গোল্লা শেপ পাকাইছে, এটাকে বলবো কি বলতো? সিগময়েড, হ্যাঁ, নির্দিষ্ট আকার না, এটাকে বলবো সিগময়েড কোলন। তাহলে কি কি চারটা পার্টের মধ্যে একটা বললাম ঊর্ধ্বমুখী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নমুখী কোলন, আর একটা হলো সিগময়েড কোলন। এই চারটা পার্ট মিলে হলো কোলন হবে। কোলনের দৈর্ঘ্য যদি বলি তাহলে হলো 25 থেকে 19 সেন্টিমিটার। তাহলে হলো তোমার সিকাম হলো 1.5 সেন্টিমিটার, কোলনের চারটা পার্ট মিলাই কত? 15 থেকে 19 সেন্টিমিটার। তারপরে কি আছে? মলাশয়। মলাশয় ছোট হবে, তারপরে জায়গাটা মোটামুটি বড় সিকামের থেকে। এই জায়গাটা হলো তোমার 13 সেন্টিমিটার। কত? 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তারপর হলো পাইপ দিয়ে শেষ। দেখো, তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে পরিপাক নালীটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত আর কি কি কোশ্চেন আসতে পারে? এখানে হলো তোমার মলাশয় দিয়ে হলো শেষ। এখন এখানে আরেকটা কোশ্চেন আছে, আসতে পারে যে বৃহদান্ত্রের সবচেয়ে দীর্ঘতম অংশ কোনটা? তাহলে কি হবে বলো তো অ্যানসার? তাহলে বৃহদান্ত্রের সবথেকে দীর্ঘতম অ্যানসার যদি দেখো, তাহলে আমি কি বললাম? সিকাম হলো 1.5, কোলন হলো তোমার 15 থেকে 19, আর মলাশয় হলো তোমার 13 সেন্টিমিটার। তাহলে সবচেয়ে কোলনের চারটা ভাগে ভাগ করা হয়েছে, একেবারে এখান থেকে এই পর্যন্ত। তাহলে কোলনটা হলো সবচেয়ে দীর্ঘতম পার্ট, হ্যাঁ। এখান থেকে কি হলো তোমার টেস্ট করা হয় বলো তো? কোলনোস্কোপি। আর মুখে অন্ননালী দিয়ে পাকস্থলী পর্যন্ত কোন টেস্ট করা হয় বলো তো? এন্ডোস্কোপি। এন্ডোস্কোপিটা হলো গলার মধ্যে দিয়ে নল দিয়ে টেস্ট করা হয়, আর তোমার কোলনোস্কোপিটা হলো পায়ু দিয়ে টেস্ট করা হয়। যেটা অনেক কঠিন, অজ্ঞান করে নেওয়া লাগে পেশেন্টকে। তোমরা এই জন্য সবাই খাদ্যটা খুব সুন্দর মতো খাবা, রেগুলারিটি মেনটেন করে খাওয়ার চেষ্টা করবা। স্টুডেন্ট হইলে, বাসাতে বের হইলে আমরা আসলে ওইভাবে খাই না, কিন্তু এটা আসলে ঠিক না। তোমরা সবাই সচেতন থাকবা, ভালো থাকতে হলে সুস্থ থাকতে হবে, তাইলেই তোমার পড়াশোনায় মনোযোগ আসবে, আদার্স অ্যাক্টিভিটিতে তুমি কনসেন্ট্রেট করতে পারবা। তাহলে তোমাকে আগে সুস্থ থাকতে হলে পরিপাক নালীকে সুন্দর করে বানাইতে কিন্তু এন্ডোস্কোপিও করতে হবে, কোলনোস্কোপিও করতে হবে। আমি যখন বিজ্ঞান কলেজে পড়তাম, তো ফার্স্ট ইয়ারে বাসা থেকে প্রথম আসছি, তো খাওয়া দাওয়া ঠিক মতো করতাম না, বা একই খাবার ছিল, আমি কিন্তু অসুস্থ হয়ে পড়ছি। তো যার কারণে হলো তোমার আমার কিন্তু এন্ডোস্কোপি করা লাগছে। কোলনোস্কোপিও করতে বলছিল, কিন্তু আমি ভয়তে আর করি নাই টেস্ট দেখে, কিন্তু এন্ডোস্কোপিটা সাহস করে করছিলাম। তো আমি জানি কতটা ভয়াবহ হইতে পারে, তবে আশা করবো যারা ক্লাস করবা তারা রেগুলারিটি মেনটেন করবা, যাতে তোমাদের খুব বেশি ক্ষতির বা খারাপ জিনিসের সম্মুখীন না হতে হয়। এক মিনিট। ওকে, আমরা তাহলে এতক্ষণ ধরে যেটা শিখলাম সেটা হলো তোমার কি শিখছি বলো তো? সেটা আমরা শিখছি হলো পৌষ্টিক নালীটা শিখছি। এখন এই যে চিত্রটা আমি আঁকাইছিলাম, প্রথমে আমি বলে নিয়েছিলাম এটা কি পরিপাক তন্ত্রের যে চিত্র আঁকাইছিলাম বলো তো? আমি যার অ্যান্সার হবে হলো না। তাহলে এটা কিসের চিত্র আঁকাইছিলাম আমি? সেটা হলো আমি তোমার এঁকেছিলাম হলো পরিপাক নালীর চিত্র। এখন তাহলে পরিপাক তন্ত্র কিভাবে আঁকবো আমি? পরীক্ষা আসলে তোমরা কিভাবে চিত্র আঁকবো? অবশ্যই চিত্র আঁকাইতে হবে। দেখো, সব তো ঠিক আছে, এখানে আমার কি দিলাম বলো তো? এটা যকৃৎ বা লিভার।
এখান থেকে আরেকটু পাতার মতো একটা অংশ বের হয়ে গেছে, হ্যাঁ, সেটাকে বলা হয় কি বলতো, অগ্নাশয়। আর গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে ছোট ছোট পিট যদি এঁকে দেই, হ্যাঁ, তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি হয়ে গেছে। আর অন্ত্র, মনে রাখবা একটা জিনিস, অন্ত্র কি জিনিস? অন্ত্র, অন্ত্র মানে হলো দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো ক্ষুদ্রান্ত আর একটা হলো বৃহদান্ত। অন্ত্রকে বলা হয় ইংলিশে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন। তাহলে ক্ষুদ্রান্তর ইংলিশ কি হবে? স্মল ইন্টেস্টাইন। আর বৃহদান্তের ইংলিশ কি হবে? লার্জ ইন্টেস্টাইন। তাহলে ইন্টেস্টাইনকে কি বলছি? অন্ত্র। আর অন্ত্র মানে কি? ক্ষুদ্রান্ত প্লাস বৃহদান্ত। আর অন্ত্রর মধ্যে আছে হলো আন্তিক গ্রন্থি। মনে রাখবা, এই জিনিসটা আমার ক্লিয়ার ছিল না এসএসসি পর্যন্ত, ইন্টারভিউতেও অনেকদিন ক্লিয়ার ছিল না, পরে আমি আস্তে আস্তে বুঝছি এই আন্তিক গ্রন্থি বই থাকি কি জিনিস। তোমরা আশা করি ক্লিয়ার। আবার আমি বলছি, অন্ত্র মানে হলো দুইটার সমন্বয়, ক্ষুদ্রান্ত বৃহদান্ত মিলাই হলো অন্ত্র বলা হয়। আর এই অন্ত্র মানে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের গায়ে যেমন গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে হলো পাকস্থলীর মধ্যে, সেম ভাবে অন্ত্রের মধ্যে থাকে হলো আন্তিক গ্রন্থি। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার। তাহলে দেখো 5টা গ্রন্থি হয়ে গেছে। লালা গ্রন্থি কোথায় থাকে? এই যেখানে কানের নিচে দুই জোড়া থাকবে, লালা এই ম্যান্ডিবলের নিচে থাকবে। আর কোথায় থাকবে বলো তো? আর হলো জিহ্বার নিচে থাকবে, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, আর হলো তোমার প্যারোটিড গ্রন্থি। এই যে দেখো তাহলে লালা গ্রন্থি, তারপর যকৃৎ। যকৃৎ সম্পর্কে মনে রাখবা কি? যকৃৎ হলো মানব দেহের সবথেকে বড় গ্রন্থি, সবথেকে বড় গ্রন্থি বলা হয় লার্জ, বড় গ্রন্থি। সবথেকে বড় গ্রন্থি মাথার মধ্যে একবারে ঢুকাই রাখবা। এটাকে জৈব রসায়নাগার বলা হয়। এখানে অনেক ধরনের বিক্রিয়া, প্রায় 500-র উপরে বিক্রিয়া এখানে সংঘটিত হয়, এই জন্য এটাকে জৈব রসায়নাগার বলা হয়। আর অনেক কিছু আমরা যখন আলাদা আলাদা করে পড়বো একেবারে সুন্দর করে দেখবো। এরপরে আছে হলো অগ্নাশয়। অগ্নাশয় কোনটা? পাকস্থলী এবং বৃহদান্তের মাঝখানে থাকে একটা পাতার মতো করে, সেটাকে বলা হবে হলো অগ্নাশয়। আর কি আছে বলতো? গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো কোথায় থাকবে? গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থাকবে হলো এই যে পাকস্থলীর মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থি, বিভিন্ন পিঠ থেকে গ্যাস্ট্রিক জুসটা ক্ষরণ হবে। তারপরে কি আসছে যেটা বললাম, অন্ত্রের মধ্যে থেকে আন্ত্রিক গ্রন্থি। তাহলে দেখো এই প্রত্যেকটা পার্ট আমি কি বলছি, এটা সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই সিকিউ আমি তোমাদের প্রত্যেকটা জিনিস একেবারে এ টু জেড প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, যার ফলে তোমাদের একেবারে সিকিউ ক্লিয়ার হবে। এখন দেখো এই যে পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি দুইটা যখন এঁকে ফেলছি, তখন এই চিত্রটাকে আমি বলবো পরিপাক তন্ত্র, পরিপাক তন্ত্র। আশা করি বুঝাইতে পারছি। তারপরে তন্ত্র মানে কি? পুরোটা ওভারঅল। এখন তোমাদের যা যা আছে এমসিকিউ মোটামুটি পরিপাক নালী থেকে শেষ করে ফেলছি। কোষ্ঠিক গ্রন্থি আমি যখন আলাদা আলাদা করে আলোচনা করব, একটা একটা করে এমসিকিউ সাথে সাথে বলে ফেলবো, সাথে সাথে সিকিউ বলে ফেলবো। আর এখানে একটা যেটা বাকি আছে, ক্ষুদ্রান্ত অনেক কিছু বলছি, কিন্তু ক্ষুদ্রান্তের যে পরিপাক এটা হলো সবথেকে বেশি তোমার হলো সিকিউতে থাকবে। আমি নেক্সটেই এটা নিয়ে হলো আলোচনা করব। তো চলো আমরা এখন নেক্সট আলোচনা করি।